আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা আজকে যে ক্লাসটা করার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালসের 8 নম্বর অধ্যায় আন্ডারস্ট্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে ধারণা। এটা হচ্ছে আমাদের বইয়ের 8 নম্বর অধ্যায়। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে ধারণা। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি? তা আমরা যে সময় পড়া শুরু করছিলাম তখন আমরা বিদ্যুতের কিছু ক্রিয়া পড়ছিলাম, যে বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়া। তো বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়ার মধ্যে আমরা পড়ছিলাম যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে চুম্বক বা বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীর চারপাশে কিসের সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই জিনিসটা আবিষ্কার করেছিল 1819 সালে একজন বিজ্ঞানী ওয়েরস্টেড। 1819 সালে এই তথ্যটা আবিষ্কার করেছিল যে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন ওই পরিবাহীর চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো যখন এই তথ্যটা আবিষ্কৃত হইল তখন আরও যারা অন্যান্য বিজ্ঞানী ছিল তাদের মনে হইল যদি বিদ্যুৎ প্রবাহ দ্বারা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করা যায় তাহলে অবশ্যই চুম্বক ক্ষেত্র দ্বারাও বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যাবে। আচ্ছা, তখন এটা নিয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম চলতে থাকে এবং 1831 সালে একজন ব্রিটিশ রসায়নবিদ এবং পদার্থবিদ মাইকেল ফ্যারাডে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে দুইটা সূত্র আবিষ্কার করেন। তো এই সূত্র হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের জন্য একটা যুগান্তকারী সূত্র, কারণ আমাদের যতগুলো মেশিন আছে যেরকম জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, তো মূলত সবগুলা মেশিন আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে সূত্র আছে এই সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। তা আমরা আজকে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে জানার চেষ্টা করব যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কাকে বলে বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে হয়, এটা আমরা আজকের ক্লাসে একটু বোঝার চেষ্টা করব। তো আশা করছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে চলে যাই। আন্ডারস্ট্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কাকে বলে? আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? আমরা সবাই জানি চুম্বকের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু এবং আরেকটা হচ্ছে চুম্বকের দক্ষিণ মেরু। তো চুম্বকের উত্তর মেরুকে নর্থ পোল এবং দক্ষিণ মেরুকে কি বলে? সাউথ পোল। তো আমরা ফিজিক্সে পড়েছি চুম্বক বলরেখা সবসময় উত্তর মেরু থেকে কোন দিকে যায়? দক্ষিণ মেরুতে যায়। চুম্বক বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়? চুম্বক বলরেখা সবসময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। আচ্ছা, তো আমরা এখানে একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করলাম। চুম্বকের দুইটা মেরু আছে, একটা হচ্ছে চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। চুম্বক বলরেখা সবসময় চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়। তো চুম্বক বলরেখা কাকে বলে? তো আমাদের হয়তো অনেকেরই মনে আছে চুম্বক বলরেখা কাকে বলে। তো চুম্বক বলরেখা হচ্ছে কতগুলো বক্ররেখা যা সবসময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। কি বলছি? চুম্বক বলরেখা হচ্ছে কতগুলো বক্ররেখা যা সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়। আচ্ছা, তা আমরা যদি এখন এই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী স্থাপন করি, ঠিক আছে? আমরা যদি এখন এই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী স্থাপন করি, এটা হচ্ছে আমাদের পরিবাহী, মানে হচ্ছে কন্ডাক্টর। আচ্ছা, আমরা এখন কি করলাম? চুম্বক ক্ষেত্রের মধ্যে কি স্থাপন করলাম? একটা কন্ডাক্টর বা পরিবাহী স্থাপন করলাম। এখন প্রশ্ন আসতে পারে চুম্বক ক্ষেত্র কি জিনিস?
চুম্বক ক্ষেত্র হচ্ছে একটা চুম্বকের যে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বিদ্যমান থাকে তাকে ওই চুম্বকের কি বলে? চুম্বক ক্ষেত্র বলে। একটা চুম্বকের যে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বিদ্যমান থাকে তাকে ওই চুম্বকের জন্য কি বলে? চুম্বক ক্ষেত্র বলে। তা আমরা জানি নর্থ পোল সবসময় সাউথ পোলকে আকর্ষণ করে। তো একটা চুম্বকের মেরু আরেকটা চুম্বককে যতক্ষণ পর্যন্ত আকর্ষণ করতে পারবে, অথবা আমরা জানি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, মানে নর্থ পোলকে বিকর্ষণ করে, সাউথ পোলকে বিকর্ষণ করে। তো একটা চুম্বকের যে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা বিদ্যমান থাকে তাকে ওই চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র বলে। তো আমরা শুরুতে একটা চুম্বক নিলাম, এই চুম্বকের দুইটা মেরু ছিল, উত্তর মেরু দক্ষিণ মেরু। চুম্বক বলরেখা কি হচ্ছে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে। তা আমরা তারপরে কি করলাম? চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী স্থাপন করলাম। আচ্ছা, এখন এই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে কিভাবে? আচ্ছা, এখানে ভোল্টেজ উৎপন্ন হওয়ার জন্য দুইটা শর্ত আছে। এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং আরেকটা হচ্ছে পরিবাহী। তা আমাদের এখানে দুইটা শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে আমাদের এখানে যে চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র স্থির, আচ্ছা, আমাদের এক নাম্বার কন্ডিশন হচ্ছে চুম্বক ক্ষেত্র স্থির থাকবে কিন্তু পরিবাহী কি হবে? এই চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক নাম্বার কন্ডিশন। এক নাম্বার কন্ডিশন হচ্ছে কি? চুম্বক ক্ষেত্র স্থির কিন্তু পরিবাহী ঘুরবে। আমরা যদি এই চুম্বক ক্ষেত্রটা এখানে স্থির রাখি, মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র যেখানে আছে ওইখানেই থাকবে, কিন্তু আমাদের এখানে যে পরিবাহীটা স্থাপন করছি এই পরিবাহীটা যদি ঘুরে, ঠিক আছে, আমাদের এক নম্বর শর্ত হচ্ছে চুম্বক ক্ষেত্র স্থির, মানে নর্থ পোল সাউথ পোল যেখানে আছে ওইখানেই থাকবে, কিন্তু পরিবাহীটা এই চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে। যদি পরিবাহীটা এই চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরে তাহলে এই পরিবাহী দ্বারা অবশ্যই চুম্বক বলরেখা কর্তন হবে। কর্তন হবে মানে হচ্ছে পরিবাহী দ্বারা চুম্বক বলরেখাগুলোকে কাট করবে বা কাটবে। তো যখন এই চুম্বক ক্ষেত্র স্থির থাকবে এবং পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে তখন এই পরিবাহী দ্বারা চুম্বক বলরেখার কর্তন হবে। আর যখনই পরিবাহী দ্বারা চুম্বক বলরেখা কর্তন হবে তখন ওই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে। আমি আবার বলতেছি, আমাদের এখানে ভোল্টেজ উৎপন্ন, আমরা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী স্থাপন করলাম, এখন এই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হওয়ার জন্য দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে চুম্বক ক্ষেত্র স্থির কিন্তু পরিবাহী ঘুরবে, মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র যেখানে আছে ওইখানেই থাকবে কিন্তু এই পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরবে। যদি পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরে তাহলে পরিবাহী দ্বারা অবশ্যই এই চুম্বক বলরেখাগুলো কর্তন হবে বা কাটবে। যদি পরিবাহী দ্বারা চুম্বক বলরেখা কর্তন হয় তাহলে অবশ্যই এই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে। আচ্ছা, তারপরে দুই নাম্বার শর্ত হচ্ছে চুম্বক ক্ষেত্র ঘুরবে, পরিবাহী স্থির থাকবে। দুই নাম্বার শর্ত হচ্ছে এখন কি হবে? চুম্বক ক্ষেত্র ঘুরবে কিন্তু পরিবাহীটা কি থাকবে? স্থির থাকবে। পরিবাহী স্থির থাকবে মানে আমাদের এখানে পরিবাহী হচ্ছে এটা, এই পরিবাহীটা যেখানে আছে ওইখানে স্থির থাকবে। এখন এই চুম্বক ক্ষেত্রটা এই পরিবাহীর চারপাশে ঘুরবে। যদিও এই পরিবাহীটা স্থির থাকলেও যদি চুম্বক ক্ষেত্রটা চারপাশে ঘুরে তারপরেও এই পরিবাহী দ্বারা চুম্বক বলরেখার কর্তন হবে। আর আমরা আগে বলছি যদি পরিবাহী দ্বারা চুম্বক বলরেখার কর্তন হয় তাহলে অবশ্যই এই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, যদি পরিবাহী দ্বারা চুম্বক বলরেখার কর্তন হয় তাহলে অবশ্যই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে। তো আমরা বলছি ভোল্টেজ উৎপাদনের দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত চুম্বক ক্ষেত্র স্থির, পরিবাহী ঘুরবে, মানে চুম্বক ক্ষেত্র যেখানে আছে ওইখানেই থাকবে কিন্তু এই চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহীটা ঘুরবে। পরিবাহী ঘুরলে অবশ্যই পরিবাহী দ্বারা চুম্বক বলরেখার কর্তন হবে। আর চুম্বক বলরেখা যদি পরিবাহী দ্বারা কাট করে তাহলে পরিবাহীতে ভোল্টেজ উৎপাদন হবে। আর দুই নাম্বার শর্ত হচ্ছে চুম্বক ক্ষেত্র ঘুরবে কিন্তু পরিবাহী স্থির থাকবে, মানে হচ্ছে পরিবাহী যদি স্থির থাকে তাইলে এই চুম্বক ক্ষেত্র যদি ঘুরে তারপরেও
এই চুম্বক পরিবাহী দ্বারা চুম্বক বলরেখা কর্তন হবে এবং চুম্বক বলরেখা কর্তন হইলে অবশ্যই পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে। এটা হচ্ছিল ভোল্টেজ উৎপন্ন হওয়ার দুইটা শর্ত। এখন এই পরিবাহীতে যে ভোল্টেজ উৎপন্ন হইল তাকে বলা হয় ইনডিউসড ইএমএফ। পরিবাহীতে যে ভোল্টেজ উৎপন্ন হইল তাকে বলা হয় ইনডিউসড ইএমএফ। ঠিক আছে, এই যে পরিবাহী এখানে ঘোরার ফলে যে ভোল্টেজটা উৎপন্ন হবে তাকে বলা হয় ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ এর বাংলা হচ্ছে আবেশিত বিদ্যুৎ চালক বল। ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে আবেশিত বিদ্যুৎ চালক বল। আবেশিত বিদ্যুৎ চালক বলকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। আবেশিত বিদ্যুৎ চালক বলকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। ই ইজ ইকুয়াল টু মানে হচ্ছে আবেশিত বিদ্যুৎ চালক বল। আচ্ছা, এখন এই ইএমএফ মানে কি? ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ই দ্বারা বোঝায় আবেশিত বিদ্যুৎ চালক বল মানে হচ্ছে ইনডিউসড ইএমএফ, আর ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা বিদ্যুৎ চালক বল। এখন এই পরিবাহীতে যদি আবেশিত বিদ্যুৎ চালক বল বা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, তাইলে আমরা জানি যখন কোনো ভোল্টেজ উৎপন্ন হয় তখন এই ভোল্টেজের সাথে সাথে কি উৎপন্ন হবে? কারেন্টও উৎপাদন হবে। এই আবেশিত বিদ্যুৎ চালক বলের জন্য যে পরিবাহীতে যে কারেন্টটা প্রবাহিত হবে তাকে বলা হয় আবেশিত ইএমএফ, আবেশিত কারেন্ট। আবেশিত বিদ্যুৎ চালক বলের জন্য যে কারেন্টটা প্রবাহিত হবে I is equal to ইনডিউসড কারেন্ট। ঠিক আছে, আমরা পরিবাহীকে চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরাইলাম। পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে ঘুরানোর ফলে পরিবাহী দ্বারা এই চুম্বক বলরেখা কর্তন হবে। যখনই পরিবাহী দ্বারা চুম্বক বলরেখা কর্তন হবে তখন পরিবাহীতে একটা ভোল্টেজ উৎপাদন হবে। তা আমরা এই ভোল্টেজের নাম দিলাম কি? ই। ই মানে হচ্ছে আবেশিত বিদ্যুৎ চালক বল বা ইনডিউসড ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় বললে বিদ্যুৎ চালক বল। তো যখনই এই পরিবাহীতে আবেশিত বিদ্যুৎ চালক বলের উৎপাদন হবে তখনই এই পরিবাহীতে একটা আবেশিত কারেন্ট প্রবাহিত হবে। তখনই এই পরিবাহীতে একটা আবেশিত কারেন্ট প্রবাহিত হবে। এই যে আবেশিত কারেন্ট তাকে বলা হয় ইনডিউসড কারেন্ট বা আবেশিত কারেন্ট। আচ্ছা, এখন এই যে ভোল্টেজ উৎপাদনের যে সম্পূর্ণ প্রক্রিয়া একেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ভোল্টেজ উৎপাদনের যে সম্পূর্ণ প্রক্রিয়া একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, আমরা এখানে ইনডিউসড ইএমএফ পাইলাম। ইনডিউসড ইএমএফ এর কারণে পরিবাহীতে একটা ইনডিউসড কারেন্ট বা আবেশিত কারেন্ট প্রবাহিত হইল। এই যে ভোল্টেজ উৎপাদনের যে সম্পূর্ণ প্রক্রিয়া একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে ফ্যারাডের দুইটা সূত্র আছে। আমরা আগেই বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে ফ্যারাডের দুইটা সূত্র আবিষ্কার করছিল। আচ্ছা, তো এখন আমরা ওই ফ্যারাডের দুইটা সূত্র একটু পড়ব। আচ্ছা, তো ফ্যারাডের দুইটা সূত্র ছিল। ফ্যারাডের দুইটা সূত্রের মধ্যে এক নম্বর সূত্রটা ছিল, এক নম্বর সূত্র হচ্ছে একটি তার বা কয়েলে ইএমএফ আবেশিত হবে যদি এর সাথে সংশ্লিষ্ট চুম্বক বলরেখা পরিবর্তন হয়। আমরা আগেই দেখছি কখন একটা পরিবাহীতে ভোল্টেজ উৎপাদন হয়, যখনই এই পরিবাহী দ্বারা চুম্বক বলরেখা কর্তন বা কাট হয়। এই সূত্রটা এভাবে বলা আছে, একটি তার বা কয়েলে বিদ্যুৎ চালক বল আবেশিত হবে যখন ওই তার বা কয়েলের সাথে চুম্বক বলরেখার পরিবর্তন হবে। যদি চুম্বক বলরেখার পরিবর্তন হয় তাহলে শুধুমাত্র পরিবাহীতে ভোল্টেজ উৎপাদন হবে। যদি পরিবাহীতে চুম্বক বলরেখা কর্তন না হয় তাহলে ওই পরিবাহীতে কোনো ভোল্টেজ উৎপাদন হবে না। এটা হচ্ছে এক নম্বর সূত্র। একটি তার বা কয়েলে ইএমএফ আবেশিত হবে তখন যখন উক্ত তার বা কয়েলের সাথে সংশ্লিষ্ট ফ্লাক্সের পরিবর্তন হয়। আর দুই নম্বর সূত্রটা হচ্ছে একটি তার বা কয়েলে আবেশিত বিদ্যুৎ চালক বলের পরিমাণ ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আচ্ছা,
আমাদের এই দুইটা সূত্রের একটা গাণিতিক ব্যাখ্যা আছে, আমরা ওই গাণিতিক ব্যাখ্যাটা পড়লেই এই সূত্র দুইটা বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা এই গাণিতিক ব্যাখ্যাটা একটু পড়ি। Here Here E is equal to induced EMF, আমরা আগে পড়ছি E মানে দ্বারা বোঝায় আবেশিত বিদ্যুৎ চালক বল, N সমান হচ্ছে নাম্বার অফ টার্ন। ই দ্বারা বোঝায় আবেশিত বিদ্যুৎ চালক বল, এন দ্বারা বোঝায় নাম্বার অফ টার্ন। নাম্বার অফ টার্ন মানে হচ্ছে তারের পেশ সংখ্যা। একটা কয়েলের মধ্যে কি পরিমাণ তার পেঁচানো আছে ওইটা কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। কয়েলের যে তারের পেশ সংখ্যা ওইটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন, মানে হচ্ছে তারের কয়েলের পেশ সংখ্যা। আচ্ছা, তারপরে হচ্ছে ফাই ওয়ান। ফাই ওয়ান মানে হচ্ছে টি সেকেন্ড আগে ফ্লাক্স, তারপরে হচ্ছে ফাই টু টি সেকেন্ড পরে ফ্লাক্স। ঠিক আছে, তোমরা এটা একটু লেখো। ই ইজ ইকুয়াল টু ইনডিউসড ইএমএফ মানে আবেশিত বিদ্যুৎ চালক বল, এন হচ্ছে নাম্বার অফ টার্ন মানে হচ্ছে তারের পেশ সংখ্যা, ফাই ওয়ান মানে হচ্ছে টি সেকেন্ড আগে ফ্লাক্স, এবং ফাই টু মানে হচ্ছে টি সেকেন্ড পরে ফ্লাক্স। ফ্লাক্স বা চুম্বক বলরেখাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তো ফাই ওয়ান মানে হচ্ছে টি সেকেন্ড আগে ফ্লাক্স এবং ফাই টু মানে হচ্ছে টি সেকেন্ড পরে ফ্লাক্স। আচ্ছা, তো আমাদের এ পর্যন্ত লেখা হইলে according to Farad's law, হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্যারাডস ল মানে হচ্ছে ফ্যারাডের সূত্র অনুযায়ী। অ্যাকর্ডিং টু ফ্যারাডস ল মানে হচ্ছে ফ্যারাডের সূত্র অনুযায়ী। তো ফ্যারাডের সূত্র থেকে আমরা কি জানি? তো আমরা একটু আগে ফ্যারাডের 2 নম্বর সূত্রটা পড়ছিলাম। 2 নম্বর সূত্রের মধ্যে আমি বলছিলাম আবেশিত বিদ্যুৎ চালক বলের মান। আবেশিত বিদ্যুৎ চালক বলের মান। তো আমরা জানি আবেশিত বিদ্যুৎ চালক বলের মানকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা। তো আবেশিত বিদ্যুৎ চালক বলের মান ফ্লাক্স পরিবর্তনের হার। আবেশিত বিদ্যুৎ চালক বলের মান ফ্লাক্স পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ, পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ। তো আমাদের এখানে দুইটা ফ্লাক্স ছিল, একটা হচ্ছে ফাই টু এবং আরেকটা হচ্ছে ফাই ওয়ান। ফাই ওয়ানটা হচ্ছে টি সেকেন্ড আগে ফ্লাক্স এবং ফাই টুটা হচ্ছে টি সেকেন্ড পরে ফ্লাক্স। আর ফ্লাক্সটা কোথায় উৎপন্ন হবে? তারের যে পেশ সংখ্যা, কয়েলের যে পেশ সংখ্যা সেখানে কি হবে? ফ্লাক্সের উৎপাদন হবে। তো ফ্লাক্স পরিবর্তন মানে হচ্ছে এন ফাই টু মাইনাস এন ফাই ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাক্স পরিবর্তন। ফ্লাক্স পরিবর্তনের হার মানে হচ্ছে এটাকে কি দ্বারা প্রকাশ করতে হবে? ভাগ করতে হবে টি দ্বারা। আমরা সূত্রটা কি পড়ছিলাম? আবেশিত বিদ্যুৎ চালক বলের মান। তা আমরা আবেশিত বিদ্যুৎ চালক বলের মানকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা। এর সাথে কি হবে? ফ্লাক্স পরিবর্তনের হার। তো ফ্লাক্স পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ এন ফাই টু মাইনাস এন ফাই ওয়ান। এটাকে কি করতে হবে? হার। হার মানে হচ্ছে এটাকে কি দ্বারা ভাগ করতে হবে? সময় দ্বারা। ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে কিভাবে থাকবে? সমানুপাতিক। আবেশিত বিদ্যুৎ চালক বলের মান ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে কি? সমানুপাতিক। আচ্ছা, বা ই প্রপোর্শনাল টু এন ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি। আচ্ছা, আমরা এখান থেকে এন কমন নিয়ে ফাই টু মাইনাস ফাই ওয়ান ভাগ টি, বা
ই ইজ ইকুয়াল টু, তা আমরা জানি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসাইতে হলে যে কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসাইতে হলে যে কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তা আমাদের এই সূত্রের জন্য ধ্রুব সংখ্যা হচ্ছে কে, তারপরে হচ্ছে এন, ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি, ফ্লাক্সের যেহেতু পরিবর্তন সেজন্য এটাকে ডি ফাই, এবং এটা সময়ের পরিবর্তন সেজন্য এটা হচ্ছে ডিটি। আচ্ছা, এখানে কে ইজ ইকুয়াল টু 1, মানে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুর মানটা হচ্ছে 1। ঠিক আছে, আমরা কি করলাম, ই প্রপোর্শনাল টু, এখান থেকে এন কমন নিলাম, তখন কি হলো ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি। আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যদি সমান চিহ্ন বসাইতে চাই তাহলে যে কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তা আমাদের এখানে ধ্রুব সংখ্যাটা হচ্ছে কে। আচ্ছা, তা আমরা ধরে নিলাম এখানে কে ইজ ইকুয়াল টু কত, 1, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তারপরে এন, এটা যেহেতু ফ্লাক্সের পরিবর্তন সেজন্য ডি ফাই, এবং এটা সময়ের পরিবর্তন সেজন্য এটা ডিটি। আচ্ছা, তা আমরা এখন ই ইজ ইকুয়াল টু, কে এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে এটা দাঁড়াবে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। তাহলে ফ্যারাডের সূত্রটা কি দাঁড়াইলো, ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। তার মানে সূত্রটা কি দাঁড়াইলো, ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এখন আমাদের এখানে যে ফ্লাক্সের এখন ওয়েবারে হইতে পারে অথবা ম্যাক্সওয়েলে হইতে পারে। যদি ফ্লাক্সের এককটা আমরা ম্যাক্সওয়েলে প্রকাশ করি তাহলে এটার সাথে 10⁻⁻8 গুণ করতে হবে। আচ্ছা, এরপর থেকে এখানে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি ইন্টু 10⁻⁻8 ভোল্ট। আচ্ছা, তা আমাদের এখানে ফ্লাক্সের দুইটা একক হতে পারে, একটা হচ্ছে ওয়েবার এবং আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল। তা আমরা যদি ফ্লাক্সের একক ম্যাক্সওয়েলে প্রকাশ করি তাহলে কি করতে হবে, 10⁻⁻8 দ্বারা কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। আচ্ছা, তা আমাদের প্রশ্নে যদি আসে প্রমাণ করে যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, তাহলে আমাদের এই পর্যন্ত প্রমাণ করলে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যদি প্রমাণে আসে যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, তাহলে আমরা কি লিখব। ঠিক আছে, আমাদের প্রশ্নে যদি আসে প্রমাণ করো যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, তাহলে আমি এ পর্যন্ত যা বলছি বা যেভাবে প্রমাণটা করছি এ পর্যন্ত আসলে হবে। কিন্তু আমাদের যদি প্রমাণে আসে যে প্রমাণ করো যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, কারণ এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রায় প্রতিবার প্রশ্নেই এটা আসে যে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র থেকে প্রমাণ করো যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি অথবা ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তো তোমাদের যদি প্রমাণে আসে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, তাহলে কি করতে হবে, এখন পর্যন্ত যে পর্যন্ত আসে এ পর্যন্ত ঠিক থাকবে। আচ্ছা, এরপরে লিখতে হবে আমাদের এই আবেশিত বিদ্যুৎ চালক বল বা ইনডিউসড ইএমএফ যদি মূল ভোল্টেজকে বাধা প্রদান করে, আচ্ছা, আমাদের এই আবেশিত বিদ্যুৎ চালক বল যদি মূল ভোল্টেজকে বাধা প্রদান করে, তাহলে কি হবে, ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি ইন্টু 10⁻⁻8 ভোল্ট। ঠিক আছে, আমাদের এই আবেশিত বিদ্যুৎ চালক বলটা যদি আমাদের সার্কিটের মূল ভোল্টেজকে বাধা প্রদান করে তাহলে আবেশিত বিদ্যুৎ চালক বল ইজ ইকুয়াল টু হবে মাইনাস এন ডি ফাই বাই ডিটি ইন্টু 10⁻⁻8। প্রশ্নে যদি আসে শুধুমাত্র যে প্রমাণ করে যে ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, তাহলে এ পর্যন্ত প্রমাণ করলে হবে। কিন্তু প্রমাণে যদি আসে যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি,
তাহলে এই লাইনটা লেখার পরে এটা লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কি করতে হবে। যদি শুধুমাত্র আসে যে ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, তাহলে এই পর্যন্ত লিখলেই হবে। আর যদি আসে যে প্রমাণ করো যে মাইনাস এন ডি ফাই বাই ডিটি, তাহলে এই লাইনটা লেখার পরে যে ইনডিউসড ইএমএফ যদি মূল ভোল্টেজকে বাধা প্রদান করে, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি ইন্টু 10 ইনভার্স মাইনাস 8 ভোল্ট। আচ্ছা, তো আমাদের এই অধ্যায়ে যেহেতু সূত্র একটাই, ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, সুতরাং আমরা এখানে যে অঙ্কটা করব মূলত এই সূত্রটা দ্বারাই করব, ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, এই সূত্র দ্বারাই আমরা অঙ্কটা করব। আচ্ছা, তো আমরা এখন একটা অঙ্ক করি, দেখি। So page number 155. Example 5. আমরা এখন যে অঙ্কটা করব সেটা 155 নাম্বার পেজের 5 নাম্বার উদাহরণ। এখানে কি বলা আছে, 600 পেজের একটি কয়েলে 0.03 ওয়েবার ফ্লাক্স সংযুক্ত আছে। 0.03 ওয়েবার ফ্লাক্স সংযুক্ত আছে। যদি 0.2 সেকেন্ড পর পর ফ্লাক্স পরিবর্তন হয়, তাহলে কয়েলে আবেশিত বিদ্যুৎ চালক বলের মান নির্ণয় করো। তো আমাদের এখানে দেখতে হবে গিভেন ডাটায় কি কি জিনিস দেওয়া আছে। গিভেন শুরুতে বলা আছে 600 পেজের একটি কয়েল। তার মানে আমাদের এখানে 600 পেজ মানে কয়েলের যে তারের পেজ সংখ্যা, আমরা বলছি তারের পেজ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে এন দ্বারা কত দেওয়া আছে, 600। আচ্ছা, তারপরে বলা আছে 0.03 ওয়েবার ফ্লাক্স সংযুক্ত আছে। তার মানে এখানে ফ্লাক্সের মান দেওয়া আছে ডি ফাই, মানে হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন কত, 0.03। আচ্ছা, এখানে বলা আছে 2 সেকেন্ড পর পর ফ্লাক্স পরিবর্তন হয়, বা 0.2 সেকেন্ড পর পর ফ্লাক্স পরিবর্তন হয়। সাধারণত এক সাইকেলে ফ্লাক্স 2 বার পরিবর্তন হয়। ডি ফাই যেহেতু ফ্লাক্সের পরিবর্তন, আর এক সাইকেলে ফ্লাক্স 2 বার পরিবর্তন হয়, সেজন্য 0.03 সাথে 2 গুণ করতে হবে। কি বলছি, এক সাইকেলে ফ্লাক্স কতবার পরিবর্তন হয়, 2 বার। এক সাইকেলে ফ্লাক্স কতবার পরিবর্তন হয়, 2 বার। এই জন্য এই ডি ফাই ইজ ইকুয়াল টু 0.03 গুণন কত হবে, 2। সাইকেল কাকে বলে এটা আমরা আগের ক্লাসে বা আমরা যে সময় এসি সার্কিটের অঙ্কগুলো করছি তখন আমরা সাইকেল দেখছি। আচ্ছা, এই জন্য আর বিস্তারিত না বলি। ডি ফাই ইজ ইকুয়াল টু কত, 0.03 গুণন 2। আচ্ছা, তারপরে সময়ের মান দেওয়া আছে কত, 0.2 সেকেন্ড। আবেশিত বিদ্যুৎ চালক বলের মান কত। তা আমাদের এখানে কি দেওয়া আছে, একটি তারের কয়েলের পেজ সংখ্যা দেওয়া আছে 600, ওই তারের সাথে কত ফ্লাক্স সংযুক্ত আছে, 0.03 ফ্লাক্স, এবং 0.2 সেকেন্ড, তার মানে সময় ডিটির মান কত দেওয়া আছে, 0.2 সেকেন্ড পর পর ফ্লাক্সের পরিবর্তন হয়। তো আমরা জানি এক সাইকেলে ফ্লাক্স 2 বার পরিবর্তন হয়, সেজন্য 0.03 সাথে আমরা কত গুণ করছি, 2। তার মানে এখন আবেশিত বিদ্যুৎ চালক বলের মান কত, তার মানে ই ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তা আমরা সূত্র কি জানি, আমরা জানি ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। আচ্ছা, এখানে এন এর মান কত দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 600, ডিটির মান দেওয়া আছে 0.2, আর ডি ফাই এর মান কত, 0.03 গুণন 2। আচ্ছা, তা আমরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা কত আসবে,
180 ভোল্ট। এটা হচ্ছে আনসার। আচ্ছা, তো এখন তোমাদের মনে হইতে পারে যে আমরা সূত্র লিখলাম E is equal to n d phi by dt, তো আমি প্রমাণের এক জায়গায় লিখছিলাম E is equal to n d phi by dt into tan inverse minus 8। তো এই সূত্রের ক্ষেত্রে tan inverse minus 8 লিখলাম না কেন? কারণ এখানে দেখো আমি বলছি ফ্লাক্সের একক দুইটা হইতে পারে, একটা হচ্ছে ওয়েবার এবং আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল যদি হয় তাহলে সূত্রের সাথে কত গুণ করতে হবে? tan inverse minus 8। কিন্তু আমাদের এখানে সূত্রে ফ্লাক্সের মান কিসে দেওয়া আছে? ওয়েবারে দেওয়া আছে। যেহেতু ওয়েবারে দেওয়া আছে সেই জন্য আমরা এই সূত্রের সাথে আর কত গুণ করলাম না, tan inverse minus 8 আর গুণ করিনি। আচ্ছা, তো অঙ্কগুলো যেহেতু একটা সূত্র দ্বারা হবে E is equal to n d phi by dt দ্বারা, এই সূত্রটাই হবে। তো আশা করছি তোমাদের এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা করতে পারবে। তারপরে যদি অঙ্ক করতে কোনো সমস্যা হয়, কত নাম্বার অঙ্ক সেটা তোমরা কমেন্টের বক্সে লিখে দিবে, আশা করি পরবর্তী ক্লাসে ওই অঙ্কটা করে দিব। তো আমি আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি, যেহেতু অধ্যায়গুলো ছোট, আমাদের সামনে আরও অধ্যায় আছে, ছোট ছোট অধ্যায়। আচ্ছা, তো তোমরা এর পরবর্তী ক্লাসটাও দেখবে আশা করছি। তো আমি আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।